দর্শকবৃন্দ, এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটিতে যারা আমার সাথে অংশগ্রহণ করছেন এবং ভবিষ্যতেও যারা এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকের কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সেই কথাগুলো, আমাদের আজকে টকিং পয়েন্টটা হলো বেগম জিয়া, তারেক রহমান ও বিএনপি মহাসংকটে, ভারতপন্থী নেতাদের কাছে দল জিম্মি। এটা আমাদের টকিং পয়েন্ট। পাশাপাশি আমরা কয়েকটা বিষয় যেগুলোর উপরে ফোকাস করব, সেই ফোকাসগুলো হচ্ছে আওয়ামী দুঃশাসন আমলে 15-16 বছরে যত গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজি যা কিছু হয়েছে, এর জন্য হাসিনা শেখ, রেহানা শেখ এবং তাদের আত্মীয় স্বজনের পরিবারের সবার উপরে মামলা হচ্ছে, অনেক মামলা হচ্ছে। তাইলে এখন আমার কথা হচ্ছে, গত 11 মাসে বিএনপি এবং তাদের ছাত্র দল, যুব দল এবং অন্যান্য সংগঠন, শ্রমিক দল সবাই মিলে প্রায় 100 খানেক লোককে ইতিমধ্যে খুন করে ফেলেছে। তারা চাঁদাবাজি করছে, তারা দেয়াল ভাঙ্গা দিতেছে, টেন্ডারবাজি করতেছে, বাসে আগুন লাগাই দিতেছে, বাড়িতে আগুন লাগাই দিতেছে ক্ষমতা গ্রহণ করার আগে। তাহলে একটা জিনিস কি হতে পারে, যদি লগি বৈঠা নিয়ে মারার জন্য হাসিনার বিরুদ্ধে মামলা হয়, লগি বৈঠা নিয়ে মারার জন্য যদি আওয়ামী লীগের উপরে মামলা হয়, তাইলে এই চাঁদাবাজির জন্য, এই ধ্বংসযজ্ঞের জন্য বেগম জিয়া বা তারেক জিয়ার উপরে মামলা হবে না কেন? এটা নিয়ে আমরা কথা বলবো। এবং আরেকটা কথা বলবো, এই মুহূর্তে তারেক রহমান এবং বেগম জিয়াকে কমপ্লিটলি আইসোলেটেড করার জন্য তাদেরকে রীতিমতো এমন ভাবে আটকে রাখা হয়েছে, তাদের সাথে কেউ আর দেখা করতে পারে না, তাদের সাথে রীতিমতো কাউকে দেখা করতে দেয়া হয় না। এবং বেগম জিয়া এবং তারেক রহমান তারাও এই বন্দি দশাকে গ্রহণ করে ফেলেছে। তাদের কোনো অ্যাডভাইসের দরকার নাই, কারো সাথে তাদের দেখা করার দরকার নাই, রয়ের লোকজনরা দেখা করলেই চলবে। ভারতপন্থী নেতারাই তাদের সাথে দেখা করলে চলবে। এর বাইরে তাদের আর কারোর সাথে কথা বলারও দরকার নাই, আলাপ আলোচনারও দরকার নাই। যেখানে বিএনপির বর্ষিয়ান নেতারা আজকের কোন জায়গায় পাত্তা পাচ্ছে না। রয় সাউয়া, অর্থাৎ বিএনপি সাউয়া, এত বড় নেতা, সে সংবিধান নিয়ে কথা বলে, জুডিশিয়ারি নিয়ে কথা বলে, গঠনতন্ত্র নিয়ে কথা বলে, বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলে। বিএনপি তার কোনো নেতা নাই। বিএনপির একমাত্র ওই নেতারাই কথা বলছে যারা ভারতপন্থী, ওই নেতারাই সামনে যাচ্ছে যারা রয়ের অপারেটিভ। আমির খসরু মাহমুদ, হুমায়ুন কবির এবং সাউয়া এবং গোরখোদক আব্বাস এবং আব্দুল আউয়াল মিন্টু এবং আমানুল্লাহ আমান এবং মোহাম্মদ সালাম এবং লুমিন ফারহানা, এরা আজকে এই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলার জন্য, বাংলাদেশে এক ভদ্রলোক, আমেরিকান এক প্যাট্রিয়ট, বাংলাদেশে গিয়েছিল দেশকে উপকার করার জন্য। এই উপকার করতে গিয়ে 10 মাস হাজত খেটেছে, লাথিগুতা খেয়েছে, অপমান সহ্য করেছে। তাকে আমি ডেকেছি, কারণ তার সাথে সালাউদ্দিন ব্যক্তিগতভাবে কথা বলেছে, আমির খসরু মাহমুদ তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছে, মির্জা ফখরুল কথা বলেছে, আমির খসরু তার সাথে কথা বলেছে, রুহুল কবির রিজভী কথা বলেছে, হুমায়ুন কবির কথা বলেছে, মাহদি আমিন কথা বলেছে, শিমুল বিশ্বাস কথা বলেছে, সালাউদ্দিন কথা বলেছে। তাকে দিয়ে প্ল্যান করেছে, তাকে দিয়ে আওয়ামী লীগের হাসিনাকে টেনে নামানোর নাটকের মাধ্যমে বিএনপির ভরাডুবি করে দেবে, এই কাজ করেছে। ভদ্রলোকের নাম মিয়া আরিফি, তাকে ডেকেছে। এবং চিরাচরিত আমার বড় ভাই অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। দর্শকবৃন্দ, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ মাপ চেয়ে নিচ্ছি। গতকালকে মামুন ভাই শোটা করতে পারে নাই, ডিউ টু আমার একটা পরিস্থিতি ছিল, আই ওয়াজ আউট অফ নিউ ইয়র্ক।
তো আজকের মামুন ভাইকেও ডেকেছি আমার সাথে কথা বলার জন্য। দর্শক বৃন্দ, আসুন আমরা আলোচনা শুরু করি। আমি প্রথমে স্বাগত জানাবো শ্রদ্ধেয় বড় ভাই মিয়া আরেফি, আপনাকে আজকে শোতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। মামুন ভাই, গতকালকের আমরা শোটা করতে পারি নাই, অনেক দর্শকরা আপনার শোয়ের জন্য অপেক্ষা করেছে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই এবং আরিফিন ভাইকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দুইজনের দেখে রীতিমতো আমি জেলাস হয়ে যাই, কারণ আপনাদের দুইজনকে দেখে মনে হয় 27 আর আমারে দেখে মনে হয় 72। Not exactly. Age is nothing, just a number, okay? Okay. Exactly. Okay. আচ্ছা আরিফি ভাই, আজকের প্রোগ্রামটা আমরা একটু স্মৃতিচারণ করি। 2015 সালের মে মাসে সালাউদ্দিন বলল তাকে গুম করা হয়েছে। যেদিন গুম করা হয়েছে তার 15 দিন আগে আপনাকে সে কল করলো। আপনাকে কল করে সে বলল সে মেঘালয় যাওয়ার প্ল্যান করতেছে চিকিৎসার জন্য, তার চিকিৎসা দরকার, তার পরিবারও সেখানে যাবে, তার চিকিৎসা দরকার, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছে। আপনার ওই আলোচনার কথাটা আপনার মনে আছে কিনা? কি ধরনের আলোচনা তার সাথে হয়েছে আপনার? হ্যাঁ, মনে হয়েছে, আছে অবশ্যই। সে আমাকে কল করেছে এবং সে আমার নাম্বার কার কাছ থেকে পেয়েছে আমি নিজেও জানি না, মানে হয়তো আপার লেভেল বিএনপির নাম্বার, হয়তো কেউ তাকে নাম্বারটা দিয়েছে। সে বলেছে যে আমার এই সিচুয়েশন, বাংলাদেশে থাকার মতো আমার অবস্থা নাই এবং আই অন মাই ওয়ে টু ইন্ডিয়া, এবং আমাকে অলরেডি বাংলাদেশ থেকে মানে গুম করে ফেলেছে, প্ল্যান করতেছে বা এই ধরনের কিছু একটা, আমার গুম হওয়ার সম্ভাবনা আছে। রাইট। তারপরে যাই হোক, সামহাউ সে তাকে ইন্ডিয়ার বর্ডারে ওখানে নিয়ে ফেলে দিয়েছে। ওখানে মনে না, এটা তারপরে আপনি আমাকে বলছিলেন আপনাকে 15 দিন আগে থেকে সে আপনার কাছে বলছে যে সে মেঘালয় যাবে, দেশে সে নিরাপদ না, অনেক লোককে গুম করা হইতেছে, তারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এ ধরনের কথাবার্তা আপনাকে বলছে। এবং শো করার আগে আপনি আমাকে বলছেন সে আপনার সাহায্যও চাইছে, যে আপনি তাকে সাহায্য করতে পারেন কিনা। অ্যাবসলিউটলি। এবং এই কথা যে আমি যাওয়ার পরে আমার ওয়াইফকেও আপনাকে আনার ব্যবস্থা করতে হবে, বিকজ আমার আই নিড সাম হেল্প। আপনি অত্যন্ত ফ্রেন্ডলি ওয়েতে তার ফাইন্যান্সিয়াল অবস্থার কথা জিজ্ঞাসা করছিলেন এবং সে আপনাকে বলছিল তার অবস্থাটা কি, একটু আমাকে যদি একটু খুলে বলেন। হ্যাঁ, আমি বলেছি অবশ্যই যখন কেউ হেল্পের জন্য কল করে, ইটস এ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। আমরা বিশেষ করে আমেরিকানরা আমরা তো বলবোই যারা বাইরে থাকি যে ডু ইউ নিড এনি ফাইন্যান্সিয়াল হেল্প, বলে যে আই ডু নিড এনি হেল্প, আই এম ওকে উইথ দ্যাট। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং যতটা আমি যে the way he made the sound that he does have some মানে financial huge amount, এটা এখন এস সালামের কোম্পানি দেখ আর যারাই দেখ প্রফিট or non-profit organization for their own interest, সেটা বলেছে যে I am good in my financial side. সে কি এটা বলছে যে আমাকে এই চিকিৎসা বা যাওয়া বা সবকিছু বাবদ আমাকে এসালন সাপোর্ট দিবে বা ব্যাকআপ দিবে, আমি ফাইন্যান্সিয়ালি ঠিক আছি, দরকার নাই? That is correct. সেটা বলেছে। হ্যাঁ, আমাকে ওয়ার্ডিংটা আসলে কি বলছে, ওয়ার্ডিংটা যদি আপনি বলেন, ওয়ার্ডিংটা কি ছিল? ওয়ার্ডিংটা ছিল যে আমি যাচ্ছি, আমার যদি কোনো ওখানে হেল্প লাগে, হেল্প তো লাগবেই ফর মাই সেফটি এন্ড সিকিউরিটি। I didn't know from that point that he was a raw agent and he will be supported by the Indian government and he's going to be living there like a king and queen. আমি তাকে আমি তার কথা বিশ্বাস করেছি, I took his word for it. I was very sympathized and বললাম যে you can count on me, আপনার যদি কোনো হেল্প লাগে including financial, I will try my best within my power. But I did not give him any promise. Just courtesy আছে। সে বলেছে না, I am good on that side, but the other side for my safety and security, আপনার আমাকে হেল্প লাগবে, তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে, তারা আমাকে কোথায় নেবে, I don't have any destination. I don't know what will be in the next.
একটা কথা আমি জিজ্ঞাসা করি, সে তখনও গুম হয় নাই, সে তখনও বাংলাদেশে, সে কোথায় হবে, কি যাবে, ওদিকে সে আপনার সাথে আলাপ আলোচনা করছে আমি মেঘালয় শিলংয়ে যাব, সে জানে কি কইরা যে তাকে গুম কইরা শিলংয়ে নেওয়া হবে? আপনার কাছে একটু খটকা লাগে না? অবশ্যই লেগেছে, এবং সে এই কথা বলেছে যে ফর মাই ওন সেফটি এন্ড সিকিউরিটি আমি প্রতিটা বাসাতে আই এম নট অ্যালাউড টু স্টে মোর দেন 3 to 4 months. I have to keep moving around and change the house for my safety and security. I took his word for it. ওকে, আরেকটা কথা, আপনি কি জিজ্ঞাসা করেন না যে এস আলম তো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করছে, পাচার করছে, তো এস আলম আপনাকে এভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দিবে কেন? আপনি এই কথাটা কি তাকে জিজ্ঞাসা করছেন না জিজ্ঞাসা করেন নাই? এটা আমি জিজ্ঞাসা করিনি, পরবর্তীতে কি আপনার ভিতরে কি কোনো কোশ্চেন অ্যারাইজ করছে কিনা উইদিন ইয়োরসেলফ দ্যাট এস আলম দেশের এত টাকা মারতেছে এবং সে আলম সালাউদ্দিনের মতো লোককে সে সাপোর্ট করতেছে, আপনার কাছে কি এটা রেড ফ্ল্যাগ মনে হয় না? Absolutely. That it didn't dawn my mind in the first time from the beginning. Suppose যখন ইসলামের কথা মেনশন করলো, তখন I knew something is cooking, something is shady behind it, and he's not telling me the truth. Whatever he told me looks like, sounds like it's made up. But we know we American, we don't lie. We take everybody's word for it. আমি তাকে বলেছি যে I will try my best to help you out, and I never call him back. He's the one who was calling me whenever time he need any kind of help for his. Mainly, he was pushing to get a help from my side for his safety and security. Make sure he doesn't get killed. He's safe and secure. এবং physically say তার কিছু surgical procedure যেতে হবে. I don't recall now that either gallbladder or heart or something like that. And তার পাশে তার wife কে থাকতে হবে, which is very important. It does make sense because everybody wants to have the life partner when anybody go on surgery. Any surgery is a surgery. Okay. Right. আমি আপনার কাছে ব্যাক করছি, আমি একটু মামুন ভাই, আরিফি ভাইয়ের অনেক বাংলার চেয়ে ইংরেজিটায় উনি মানে কমফোর্টেবল বেশি। এখন আমরা ওনার এই কথাটাকে আমি আর আপনি একেবারে খাঁটি বাংলাদেশি বরিশাল্লা ঢাকাইয়া বাংলা একটু আমরা কথা কই। আপনার কাছে কি মনে হয় আরিফি ভাইকে বিএনপি সাউয়া 2015 সালের মে মাসে কল করছে, কল করে বলছে যে আমার আর এখানে থাকা হবে না, আমি প্ল্যান করতেছি মেঘালয় শিলংয়ে যাব, ওখানে আমার চিকিৎসার দরকার হবে, আলাপ আলোচনা করব। তো আরিফি সাহেব বলছে যে তো আপনি যদি ওখানে যান হঠাৎ কেন যাবেন, আপনি দেশের এত বড় একটা দলের রাজনীতিবিদ। তো বলছে দেশে যেভাবে গুম খুন হইতেছে আমারও গুম করার সম্ভাবনা আছে, তো আমি মেঘালয় শিলংয়ে যাব, ওখানে গিয়ে একটু চিকিৎসাও করাবো, দেখি কি অবস্থা হয়। তো আরিফি ভাই তাকে বলছে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি? তো সে বলছে না ফাইন্যান্সিয়ালি আমি ভালো আছি। তো আরিফি ভাই তাকে বলছে লজ্জা পায়েন না, আমারে বলেন কি ফাইন্যান্সিয়াল খারাপ থাকলে আমাকে বলেন। তখন সে বলছে না এস আলম গ্রুপের এস আলম সাহেব, সাইফুল আলম সাহেব আমাকে হেল্প করতেছে, তার পুরো ব্যাকআপ আমার জন্য আছে, ওখানে গেলেও আমার ব্যাকআপ আছে, বাট আমার বউকে নেওয়ার ব্যাপারে বা সিকিউরিটির ব্যাপারে আপনারও যদি কোনো হেল্প লাগে আমাকে যদি আমেরিকান এম্বাসির থ্রুতে করাইতে পারেন আমারে করায়েন। আচ্ছা, এভাবে সে একবার না, আরিফি ভাই উনি সালাউদ্দিনকে কল করে নেয়, সালাউদ্দিনই ওনাকে একের পর এক কল করেছে। এখন যে লোকটা প্ল্যান করে 15 দিন আগের থেকে এবং এই আরিফি সাহেবের সাথে কথা বলে এবং এস আলমের চাকর সে পয়সাটাও আছে, এই লোকটা আজকে কি করে দাবি করে যে তাকে গুম করা হয়েছিল? সাবজেক্ট আপনার কাছে জাস্ট কি মনে হয় মামুন ভাই? আমরা শুধু গুম আর এটার ব্যাপারে একটু আমি আপনার মতামত চাচ্ছি, আপনার কাছে টোটাল জিনিসটাকে কি মনে হয়? দেখেন, এটা একটা সম্পূর্ণ নাটকই মনে হচ্ছে এবং উনি জানছেন যে ভাই ওই রিপাবলিকান পার্টির বিভিন্ন হায়ার লেভেলের লোকদের সাথে ভালো কন্ট্যাক্ট আছে, তো এবং এইটা মনে হয় যে এটা রর একটা পাতানো খেলা। সে বাংলাদেশে এসে একটা চার্টার প্লেনে, চার্টার প্লেনে গাড়িও চলছে, এবং চার্টার প্লেনটা ভাড়া করে দিছে এস আলম গ্রুপ, এবং যে গাড়িটা তাকে পিক আপ করছে ওইটাও এস আলম গ্রুপের। এবং অস্বীকার করছিল গাড়িটা কার জানে না সে।
মিথ্যুক কাহাকে বলে, একেবারে চরম মিথ্যুক, চরম চরম। এই পুরো গ্রুপটাই রড দ্বারা ম্যানিপুলেটেড। এখন এই যে আরিফি ভাইয়ের মতো সহজ সরল লোক যারা আমি দেখছি, তো আমেরিকা তো আমার আত্মীয় স্বজন যারা আছে, যে তারা খুব স্ট্রেট চিন্তা করে, তারা এত ঘোরপেচ করে না। তো উনি সরল বিশ্বাস করেছে, ই ইজ দ্য প্যাট্রিয়ট। উনি মনে হচ্ছে ঠিক আছে, যদি আমি হেল্প করতে পারি। তো এই যে প্লটটা, এই প্লটটার সাথে আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, আজকে যারা বিএনপির সমস্ত কর্ম, তারা কি এগুলো এতদিন পরেও কিছু বুঝে না? আপনি যেটা বলছেন তারা জিম্মি হয়ে আছে কিংবা গ্রেফতার হয়েছে, নাকি তারা সাইলেন্টলি বেনিফিশিয়ারি? আমি এই বিষয়ে পরে কথা বলবো যদি আমার সুযোগ থাকে। ওকে মামুন ভাই, না আমি যেতে দিচ্ছি না, আপনাকে আমি ফলো আপ কোশ্চেন করি। আপনার কি সার্বিকভাবে বিবেচনা করলে এখন এটা মনে হয় না যে ভারতপন্থী বিএনপির যত নেতারা আছে তারা বেগম জিয়া এবং তারেক রহমানকে ইররিলেভেন্ট করে দিতেছে, তাদের নেতৃত্বকে, তাদের মতামতকে, তাদের অবস্থানকে? আপনার এটা মনে হয় কিনা? অফকোর্স মনে হয়। আপনি তো গত পরশু দিনকে আপনি একটা 2-2.5 ঘন্টা প্রোগ্রাম করছেন, সারা দেশবাসী দেখেছে। হ্যাঁ, যে সেখানে যে আপনি এত বড় প্রোগ্রামটা করলেন, সেই প্রোগ্রামে মোকাররম সাহেব, যারা নাকি সিনিয়র এসপি ছিলেন, সৎ লোক, তনখায় পাইছিল, হ্যাঁ, তো উনি যখন নাকি 57 পৃষ্ঠা যে এফআইআর লিখলো, তো সেইখানে এরশাদ তো তাকে কিনার জন্য চেষ্টা করছে, মাথা উনি করেন নাই। এরপর খালেদা জিয়া এবং তারা চারপাশের লোকরাও তাকে চিনার চেষ্টা করছে। আমি বলি যে নাকি তার স্বামীর হত্যাকারীর সাথে আপোষ করে, যেই ছেলে তার পিতার হত্যাকারীর সাথে আপোষ করে, অথচ এই মোকাররম সাহেবের যে ছেলে, যেটা নাকি আপনার যে খালেকুজ্জামান, আবু খালেকুজ্জামান, সে কিন্তু এখনো সাহস নিয়ে এটা রিড করতে চায়। আমি দেখতে চাই এইবার খালেদা জিয়া এবং তারেক জিয়া কিংবা তাদের প্রতিনিধিরা কি বলে। আমরা খুব দুঃখিত, খুব লজ্জিত যে দেশের এই অবস্থায়, যে আমরা যে আমি প্রায় বলতাম যে দিল্লির ঢোল দুদিকে বাজে, হাসিনা খালেদা উভয় নাচে। হাসিনা যেখানে শেষ করবে, খালেদা সেখানে শুরু করবে। আবার এই যে পারপিচুয়াল দুই পরিবারতন্ত্র, মানুষ কিন্তু ভুলতে বসেছে। মনে হচ্ছে যে হাসিনা ছেলে গেছে, এখন বোধহয় নতুন আসবে। এখন গতকালের খবর একটু 1 সেকেন্ড বলে নিই। গতকাল একটা বিরাট ভাইরাল হয়েছে, আমি ভিডিও দেখে, আমি 2বার দেখতে পারবে, দেখছেন যে চাঁদাবাজরা এই যে ওল্ডটাউনে, আমি ওখানে যাচ্ছি, এই সমস্ত অবস্থার দায়ী দায়িত্ব কে নিবে? দায়ী দায়িত্ব তো নিতে হবে এই পার্টি নেতৃবৃন্দদেরকে। যেখানে আরঙ্গের মতো টেরোরিস্টকে সেই সময় মুস্তাফিজুর রহমান হোমিসা ছিল, তার বাসায় ছিল, আমরা জানতাম। পরবর্তীতে আরঙ্গকে তার এমপি বানায়, এই খালেদা জি তাকে এমপি বানাইছে এবং তার মৃত্যু পরে। এখন এইগুলো আমি কি বুঝবো? আমি তো বুঝতেছি অভিজ্ঞতার থেকে দেখছি, আমার প্রায় 60 বছর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে দেখতেছি যে এই সমস্ত পাতানো আন্দোলন, তারা বলেছে আমি জিম্মি হয়ে আছি। আপনি যেটা সদ্য বলছেন, আমি মনে করি জিম্মি না, দে আর দ্য বেনিফিশিয়ারিজ, দে আর দ্য বেনিফিশিয়ারিজ। আমাকে আরো একটা কথা বলেন। এই যে আরিফি ভাই যে কথাগুলো এর আগের শোতে আমাকে বলছে এবং আজকের যে কথাগুলো বলছে, আমি দেখেছি 200টাই। আমি আর আপনি যদি চিন্তা করি, আপনি দেখেন বিএনপির যেসব ত্যাগী নেতারা 16 বছর ভুগেছে, কষ্ট করেছে, মানে পাট খেতে ঘুমাইছে, ধান খেতে ঘুমাইছে, আজকে তাদের কোনো খবর নাই। কিন্তু রিক্সা চালাইছে ঢাকা শহরে। কিন্তু বিএনপির সাউয়া এবং আমির খসরু মাহমুদ, গোরখদক আব্বাস, সালাউদ্দিন, ইকবাল হোসেন টুকু, আব্দুল আউয়াল মিন্টু, তারা বিশাল কোটি টাকার প্যালেস বানাইয়া লোকজনদেরকে দেখায়। কিন্তু খালেদা জিয়া যখন তাদেরকে 2013-তে বলছিল যে আমি রাস্তায় শাপলা চত্বরে যাব এবং অবস্থান ধর্মঘটে হেফাজতের সাথে একাত্মতা ঘোষণা করব, সাদেক হোসেন খোকা লোকজন দিল না, মোহাম্মদ সালাম কোন লোকজন দিল না, আমির খসরু মাহমুদ কোন লোকজন দিল না, ঠিক আছে, আব্দুল আউয়াল মিন্টু 1 টাকাও দিল না। ওই লোকগুলো এখনো ক্ষমতায়, শিমুল বিশ্বাস, হাসিনা, বেগম জিয়া ঘরে বসে যদি একটু কাশি দিত, ওইটাও হাসিনার কাছে পৌঁছায় দিত। আপনার মনে আছে হাসিনা প্রেস কনফারেন্সে বলছে সে মহা সুখে আছে, ওখানে একটা কাশি দিলেও আমি জানি কখন কাশি দিছে। হাসিনা এই কথা প্রেস কনফারেন্সে বলছে। সে ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে, আত্মীয় স্বজনের লগে
আড্ডা মারতেছে, আমি জানি সে কোনো অসুস্থ না। কার কাছ থেকে জানতো জানেন? রয়ের এজেন্ট শিমুল বিশ্বাস, রয়ের এজেন্ট আফরোজা আব্বাস, এই যে গোরখোদক আব্বাস আছে না, গোরখোদক আব্বাস তার বউ আফরোজা ওইখানে বসায় রাখছিল। আমানুল্লাহ আমানের বউরে আমানুল্লাহ আমান নিজে এই নিউজ পৌঁছায় দিত হাসিনার কাছে। মোহাম্মদ সালাম আন্দোলন হইলে আমেরিকায় আসতো, আর ওইখানের ভিতরের খবর পাইলে সাথে সাথে গণভবনে পৌঁছায় দিত। আব্দুল্লাহ আল মিন্টু এই কাজ করত। তাইলে এখন তাদের ইন্ডিয়ান পন্থী এই নেতাদের আসল টার্গেটটা কি? বেগম জিয়া এবং তারেক রহমানকে জাস্ট আইসোলেটেড করে রাখা, তারা জন্য নেতৃত্বের ধারে কাছেও আসতে না পারে। আমার তো মনে হয় তাদের ভিতরে সফলতা চলে আসছে। আপনার তা মনে হয় না? এখন ব্যাপারটা হচ্ছে যে কর্তার ইচ্ছায় কীর্তন গাওয়া হয়, এটা বলবো, নাকি তারা মনে করতেছে সবসময় তারা বেনিফিশিয়ারি হবে? আমি মনে করি তারা সবাই জানে না। আমি এই ব্যাপারে বেনিফিট অফ ডাউট দিতে চাই না, কেন অতীতের অভিজ্ঞতা আমরা দেখেছি। মামুন ভাই একটা কথা, চিরগঙ্গের সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলছিল। কি বলছিল জানেন? যে সাপের লেজ দিয়া, সাপের মুখ দিয়া কান চুলকানো যায় না, লেজ দিয়া যায়। তো বড় সাপটা হয়েছে খালেদা জিয়া আর তারেক জিয়া, কিন্তু ওই মাথাটারে কন্ট্রোল করতেছে লেজ, আর লেজের মধ্যে বসে আছে বিএনপির সাউয়া, আমির খসরু, হুমায়ুন কবির। এই লেজের মধ্যে এরা বসে রয়েছে। তো যেটা বেনিফিশিয়ারি হইতে পারে, কথা তো এটাও আছে যে তার ঘরের মধ্যেই তো র বসে আছে। ছোট বাড়ির লোকজনরাই তো রয়ের পরিবার। এক্স্যাক্টলি। বাংলাদেশে আপনার মনে আছে আমরা ছোট সময়, আপনি, আমি, আরিফি ভাই, কেউ যদি কইতো শালা ঘটি, আমরা তাকে ঘরে কিন্তু পাত্তাও দিতাম না, সমাজে তাদের ধারে কাছেও যাইতাম না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এরকম একটা অপবাদ ছিল। যদি বলে ঘটি তাহলে কিন্তু প্রেস্টিজ। এখন বাংলাদেশে যদি কয় ঘটি, ওটা প্রেস্টিজ। এবং আরো একটা কথা, রয়ের বিচার করার জন্য তো বাংলাদেশে কোনো আইন নাই। এখন একটা সম্মানজনক পিএসসি ডক্টরেট। আপনি লিখবেন জনাব তারেক রহমান র, হ্যাঁ বাপেরটা ছিল বিইউপিএসসি। এখন বিএনপির সাউয়া কমা র, এটা হচ্ছে তার ডিগ্রি। ওকে, আমি আপনার কাছে আবার ব্যাক করতেছি। একটা কমেন্ট করে এক লাইনে কমেন্ট করে আপনার এই কথা মনে পড়লো। এটা আমার আব্বা প্রায় বলতেন যে অর্থশোক ভুললেও ভুলতে, মানে পুত্রশোক ভুললেও ভুলতে পারে, অর্থশোক বলে না। একবার যখন ক্ষমতা স্বাদ পাইয়া যায়, হ্যাঁ, এই পরিবার, তখন এই কে তার স্বামী আর কে তার বাবা, যে অর্থে বলা যায় যে পুত্র শোক ভুললেও ভুলতে পারে, অর্থ শোক ভুলে না, অর্থাৎ ক্ষমতার শোক ভুলে না। তো এখন তারেক জিয়া তার বাবার শোক ভুলে গেছে, খালেদা জিয়া তার স্বামী হারানো ভুলে গেছে। এখন ওই ফালু না শালু আমি বলতাম, অনেকেই বলতো যে এগুলো বলবো না। এখন এইগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা বলতে চাই না, কিন্তু মানুষ তো বুঝে যারা দীর্ঘদিন অবজার্ভ করে রাজনীতির সাথে জড়িত। ধন্যবাদ। ওকে, আমি ব্যাক করছি আপনার কাছে আরিফি ভাই। আচ্ছা আরিফি ভাই, আপনি আমাকে বলছিলেন একটা স্টুডেন্ট প্রায় আপনার সাথে কথা বলতো লন্ডন থেকে, আপনার খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ বলতাম, এর নামটা আমি বলছি, এর নাম হচ্ছে মাহদি আমিন। এই লোকটা, এই আপনি বলছেন এই লোকটার সাথে একাধিকবার আপনার সাথে কমিউনিকেট হয়েছে। এই যে আপনাকে বাংলাদেশে একটা ফলস প্রেটেন্সে নেওয়া হলো, যারা আপনাকে নিয়ে বলছে, আপনাকে বলছে একটা, কিন্তু আপনাকে পরবর্তী সময় দে সেট ইউ আপ ফর শিওর ফেলিওর। তারা জানতো, তারা একদিকে আপনাকে বিএনপি অফিসে বসাইছে প্রেস কনফারেন্স করতে, অন্যদিকে তারা হাসিনাকে জানায় দিছে গণভবনে, সেনাবাহিনীর প্রধানকে তারা জানায় দিছে, এবং ডিজিএফআই এর প্রধানকে তারা জানায় দিছে আপনাকে অ্যারেস্ট করার জন্য, কোন জায়গায় কি করার জন্য। তো এই যে এই মাহদি আমিন, সে বলছে সে পিএইচডি করছে, কিন্তু তার পিএইচডির কোন জায়গায় কোনো জিনিস খুঁজে পায় নাই, কোন সাবজেক্টে তার ডিসার্টেশন, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। কিন্তু সে এখন বিএনপির
অনেক বড় তাত্ত্বিক, সে তত্ত্ব নিয়ে কথা বলে। আপনার সাথে যখন তার কথা হয়েছে, এই আলাপ আলোচনার কোন ধরন কি আপনার মনে আছে? আমার সাথে বেসিক্যালি কথা হয়েছিল যে তারেক জিয়ার সাথে তার ডেইলি কমিউনিকেশন হয়, এবং লন্ডনে তার একটা ভালো বেজ আছে। He does have a lot of connection with a lot of people, including the high level. I help him to, bring him to the U.S. and take him to the State Department to get everything situated, because he wants to. আপনি তাকে স্টেট ডিপার্টমেন্টে নিয়ে গেছিলেন? আমি নেইনি, কিন্তু সে এখানে এসে যাবে, এটি একটা বলছে আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। এবং সে আমার কাছে চেয়েছিল অনেক কিছু ইনফরমেশন, যেমন ধরেন মিস ক্যালা, মিস সুফিয়া, মিস্টার অ্যান্ড্রু, অ্যাড্রিয়া। আমি কারো ইনফরমেশন জেনেছি। আই এম নট অ্যালাউড টু গিভ এনি ইনফরমেশন টু এনিবডি। দিস ইজ আওয়ার প্রোটোকল। তো বলেছেন, ইফ ইউ ক্যান হেল্প মি to bring to the United States, then I'd like to go with you and visit them in person in the State Department, just to create myself, just to put it out there who I am, what I do for my living in London, and I want to create the same base in USA through me. I can't give any promise right now. I have to talk to them first. Without their permission, I cannot say anything to you. Point blank. আরবি ভাই, তারা কি চাইছে জানেন? এই মাহাদি আমিন কাজ করে, খুব ক্লোজলি কাজ করে হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন কবির হচ্ছে রয়ের তৃতীয় বা চতুর্থ নেতা বিএনপির মধ্যে, বা চতুর্থ পঞ্চম নেতা। কারণ বিএনপির মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা, ভারতপন্থীদের মধ্যে বড় নেতা আমির খসরু, তারপরের বড় নেতা সালাউদ্দিন, তারপরের বড় নেতা হুমায়ুন কবির, তারপরের বড় নেতা আব্দুল আওয়াল মিন্টু, তারপরের বড় নেতা রুমিন ফারহানা। এই ধরনের সিরিয়ালি যায়। এই ছেলে জানতে চাচ্ছিল আমেরিকা এই আওয়ামী গভর্নমেন্টের এগেনস্টে বা ইন্ডিয়ার ইন্টারেস্টের এগেনস্টে আমেরিকা কত দূর যাবে। তো তারা আপনার রিসোর্স ব্যবহার করে ভিতরে ঢুকতে চাইছে এই মাহাদি আমিন। That is correct. তো আপনি তাকে এ ব্যাপারে কোনো প্রমিস করেন না? আপনি বলছেন আমি আলাপ আলোচনা করে পরে জানাবো। Absolutely. আপনি যখন দেশে গেছেন এই লোকের সাথে কি আর আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন? No, he never called me, and I never call him. I never talked to him, because he's the one who used to call me all the time from UK to United States. I never called him back or anything like that. Why should I? He would just keep calling me, bothering me, yet need help. How soon or how long will it take you to get everything lined up to bring him to the United States? Then he can go and introduce himself with me to the State Department. বিএনপির কিছু লোকজনরা কি করে জানেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনি শুনলে হাসবেন। বিএনপির একজন নেতা আছে মোহাম্মদ সালাম। মোহাম্মদ সালাম আসলে করতো জাতীয় পার্টি, কোন নীতির কাহিনী শুনাইতো। আগে একসময় জাতীয় পার্টি করতো, পয়সা টয়সা কামাইছে, পরবর্তী সময় আবার বিএনপিতে ব্যাক করছে। এই সালাম বিএনপির তারেক জিয়ার কাছে কোনো পাত্তা পাইতেছিল না, কোনো জায়গায় পাত্তা পাইতেছিল না। গোরখোদক আব্বাস এবং সাদেক হোসেন খোকা সালামরে সবসময় দাবায় রাখতো, কোনো পাত্তা পাইতেছিল না। কয়েকটা কারণে পাত্তা পায় না। এই মোহাম্মদ সালামের বাড়ি কিশোরগঞ্জে। এখন কিশোরগঞ্জে বেশ কয়েকজন দিকপাল আছে। একজন হচ্ছে গোরখোদক আব্বাস, আর একজন হচ্ছে মেজর আক্তার, সেখানে আছে আব্দুল হামিদ। মানে এ ধরনের লোকজনের জন্য মোহাম্মদ সালাম কোনো পাত্তা পায় না। তো মোহাম্মদ সালাম তার পোর্টফোলিও তৈরি করার জন্য সে করছে কি, ভারতের পরামর্শে, রয়ের পরামর্শে, ওই যে হাসিনা একবার 50 বছরের স্বাধীনতা উদযাপন করছে না মামুন ভাই, আপনার মনে আছে? অর্ধশত বছরের স্বাধীনতার ঘোষণা কি জানি একটা সেলিব্রেশন করছিল, মুজিব বর্ষ। হ্যাঁ, মুজিব বর্ষ করছিল। সালাম কি করছে, ওইটারে কপি কইরা স্বাধীনতার 50 বছরের তার পোর্টফোলিও তৈরি করার জন্য আমেরিকা আসলো। আমেরিকা এসে কি করলো, কতগুলা রিক্সাওয়ালা, কতগুলা মুদি দোকানদার, কতগুলা ঝাড়ুদার, এদেরকে একত্র করছে, কইরা
কেউরে সভাপতি বানাইছে, কেউরে প্রেসিডেন্ট বানাইছে, এই পদের জন্য আবার পয়সাও নিছে, পয়সার সরাসরি এই দুর্নীতি কইরা সে একটা কমিটি বানাইছে। কেন বানাইছে? যখন এই বানায় আমার কাছে কিছু লোকজন আসছে, আচ্ছা বলছে যে ভাই সালাম ভাই তো আপনার পরিচিত, আপনার বন্ধু মানুষ, সে এই কমিটি করতেছে, আসলে তো এটার ভবিষ্যৎ কি? তা আমি বলছি এটা কমিটি এর কোনো এফেক্টিভনেস কিচ্ছু নাই, সালাম জাস্ট তার পোর্টফোলিও তৈরি করতেছে নেতা হওয়ার জন্য। আচ্ছা, আলটিমেটলি এই স্বাধীনতা উদযাপন কমিটি কইরা সালাম কি করলো? ঢাকা উত্তর না দক্ষিণের আহ্বায়ক হয়ে গেল। এক, দুই, খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে গেল। কিন্তু ওই উদযাপন কমিটি যেটা করে গেছে ওইটা কি হয়েছে এটা কি জানেন? যেই লাউ সেই কদু, কোনো কমিটি কোনো কিছুই না, সব বাগারে গেছে। তো মধ্যে থেকে পোর্টফোলিওটা তৈরি হয়েছে কার? সালামের। এখন এই গল্পটা কেন বলছেন জানেন? বলছি, এই মাহাদি আমিন আপনার পিছনে লাগছে স্টেট ডিপার্টমেন্টে ঢুইকা যদি কিছু একটা করতে পারে। আপনি চিন্তা করে দেখেন, মুশফিক ফজল আনসারীর নামের এক ফ্রড আছে। এই ফ্রড কি করছে? আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খাইতো। এই মুশফিক ফজল আনসারী নিজেরে বিক্রি করছে খালেদা জিয়ার স্টাফ অফিসার হারিস চৌধুরীর ভাগনা বইলা। মুশফিক ফজল আনসারী মূলত সে আসলে ছাত্রলীগের কর্মী, সেও স্টেট ডিপার্টমেন্টে গেছে, যাইয়া কিছু লোকজনের লগে ইংরেজি বাংলা কইছে, ঠিক মতো ইংরেজিও বলতে পারে না। এবং এই মুশফিক ফজল আনসারী ওইখানে ৭১ টিভির কাছ থেকে পয়সা খাইছে, মানব জমিন পত্রিকার থেকে পয়সা খাইছে, ৭১ টিভির থেকে বেতন খাইছে, তারেক জিয়ারে খসাইয়া পয়সা নিছে। এবং সবকিছু করার পরে ওয়াকার যখন ৫ই আগস্ট নিজেরে বিশাল কাহুনা কইয়া প্রচার করছে, মুশফিক ফজল আনসারী ঢাকায় যাইয়া জেনারেল ওয়াকারের পেশাব এক গ্লাস খাইয়া কয় আমার এবার রাষ্ট্রদূত বানাইয়া দেন। মুশফিক ফজল আনসারী রাষ্ট্রদূত হইয়া মেক্সিকোতে গেছে। তো এখন মাহাদি আমিন ঠিক ওই চেষ্টাটা করছে, তো আপনার কাছ থেকে আর আসে নাই। আচ্ছা, মাহাদি আমিনের পরে এখন এই লোকটাও আপনার সাথে কথা বলছে, আমি যার কথা বলছিলাম, এই হুমায়ুন কবির ডান পাশে। আপনি বলছিলেন এক লোক আপনার সাথে কথা বলছে লন্ডন থেকে। নিজে কথা করতে অনেক সময় কথা হয়েছে তার সাথে আমার, মিনিমাম I would say minimum 8 to 10 times. ওকে, তার সাথে তার কনভারসেশনের টপিকসটা কি ছিল? তার কনভারসেশনের টপিকসটা ছিল হচ্ছে আপনার মেইনলি রাজনীতির ব্যাপারে, যে 28 তারিখে যেটা আপনারা করতে যাচ্ছেন। আপনি আমাকে মেসেজ দেন, আমি তারেক জিয়াকে বলবো। আমাকে তারেক জিয়াকে তো আমি অলরেডি দেই থ্রু হোয়াটসঅ্যাপ মেসেজেস, এন্ড হি গট অল মাই মেসেজেস, আই নো দ্যাট, ইনক্লুডিং তার মার্ক ট্রিটমেন্ট এবং তার ওয়াইফের কেস উইথড্র করার জন্য। আমি আপনাকে বলেছি আমার লাস্ট মানে টক শোতে আপনার এখানে, যে আমি সব করেছি। I wrote a letter to them like a 5-6 time, including to the state secretary we had, Anthony Blinken. They got everything. Uni janto je I do have some connection and some, goodwill and whatever he called, and he was just trying to use my help. He had the same thing in his mind. Unio America te aste chai, ebong he identified myself. I believe he identified to me that he's a lawyer, if I'm not making any mistakes. Ebong se okhane bhalo connection ache. He's very close to Tareq Jia, and Tareq Jia always listen from him A to Z. And Unio America te eshe amake niye State Department e jabe, ekhane ekta uni base korbe. That was the main focus they had, a main plan they had. Okay. তাকে আমি তো কোনো সময় দেখি নাই, জানিও না। আমাকে উনি হোয়াটসঅ্যাপে কল করে রিকোয়েস্ট গুলো দিয়েছেন। He called me pretty much, I would say minimum once a week before I left for Washington DC. ঢাকায় যখন এই প্ল্যানটা করে এই প্ল্যানটা ব্যাকফায়ার করলো, তো এরপরে আর এরা কেউ আপনার সাথে কমিউনিকেট করে না? Absolutely not a single person called me, even Shimul Bishas. তো আলটিমেটলি এদের টার্গেটটা ছিল আপনাকে বাংলাদেশে নিবে, বাংলাদেশে নিয়ে এ ধরনের একটা প্ল্যান এক্সিকিউট করবে, বিএনপি কে আন্ডারমাইন করবে, বিএনপির গায়ে মাথায় মুখে গুলেটা দিবে, হাসিনার নিয়ে জয় জয়কার পিছনে বৈশা, এবং ভারতের পক্ষে তারা কাজ করবে। আলটিমেটলি এটাই তাদের গোল ছিল। আরেফি ভাই, আমি আপনার কাছে ব্যাক করছি। মামুন ভাই, আমাকে একটা কথা বলেন।
আপনি ওনার কাছ থেকে শুনলেন মাহাদি আমিন এই স্টেট ডিপার্টমেন্টে উনি এই আরএফি ভাই কি করে, কতটুকু অ্যাক্সেস আছে, অন্যান্য লোকজনরা কারা কোথায় যায়, কি অ্যাক্সেস আছে, এই তথ্যগুলা নিয়ে তারেক জিয়ার কাছে তার পোর্টফোলিওটা তৈরি করতে চাইছে। মূলত এদের টার্গেট কি জানেন? র কে হেল্প করা, র এর অপারেটিভ হইয়া এদেরকে জানানো যে এখানে আমেরিকা বাংলাদেশে কতটা ইনভলভ হবে অথবা হবে না। মিয়া তারা ভুল বুঝাইছে, সবাই ধরে নিছে যে মিয়া আরেফি বাংলাদেশে গেছে সরকার পতনের আন্দোলনে, এটা ছিল মিয়া আরেফির মানসিকতা। কিন্তু যারা নিছে তাদের টার্গেট ছিল অন্যটা, তাদের টার্গেট ছিল মিয়া আরেফিকে বাংলাদেশে নিবে এই প্রেটেন্সে যে উনি বাইডেনের অ্যাডভাইজার, নেওয়ার পরে ওনাকে বিএনপি অফিসে বসাবে, বিএনপি অফিসে বসানোর পরে হাসিনাকে দিয়া, সেনাপ্রধানকে দিয়া, ডিজিএফআই কে দিয়া ওনাকে গ্রেফতার করাবে, ওনাকে ভুয়া অ্যাডভাইজার দেখাইয়া বিএনপির মুখে গুমাইখা দিবে। ন্যারেটিভটা আসলে এই, যেটা তারা সফল হয়েছে। আপনি কি আমার সাথে একমত নাকি ডিফারেন্ট কিছু দেখেন? না, আমি 100% একমত। এটাই হলো রয়ের কৌশল, যে কোনোভাবে যে আমেরিকানের সাথে যে একটু যোগাযোগ আছে বিএনপি কিংবা আমেরিকার যে একটা গুডউইল থাকতে পারে, হ্যাঁ, সেটা নষ্ট করে দেওয়া। এবং এই রয় চাইছিল যে ভারতের কাছে, ভারতের মাধ্যমে বিএনপি কে টেররিস্টের খাতায় নাম লেখানো, এবং সর্বশেষ আরিফি ভাইকে ব্যবহার করছে। হ্যাঁ, চেষ্টা কইরা ফেল করছে সেটা বলবো না, তাদের প্ল্যানটাই ছিল এইভাবে তার রূপটা ঢুকানো এবং সমস্ত তার থেকে তথ্যগুলো নিয়ে রকে পাচার করতো। তারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে। আসলে বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা কি এইরকমই মামুন ভাই? এই যে মাহাদি আমিন যার কথা বললাম, মোহাম্মদ সালাম যার কথা বললাম, হুমায়ুন কবির যার কথা বললাম, বাংলাদেশের এই লিডাররা, তথাকথিত লিডাররা, তারা কি তাদের পোর্টফোলিওটা এইভাবেই তৈরি করে? আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। অবশ্যই এইভাবে করে। দেখেন, প্লেটো একটা কথা বলছিল যে স্লেভ বাই নেচার, যেখানে আপনার মালিকের, প্রভুর স্লেভের দরকার হয় না, কিন্তু স্লেভ প্রভু ছাড়া অচল। দে আর দ্য স্লেভ বাই নেচার। তো আপনি এই যে হুমায়ুন কবিরের মতো লোক, বিএনপির শাওয়া, আমির খসরু মাহমুদ, মাহাদি আমিন, আপনারা বলবেন দিস পিপল আর বাই বর্ন, দে বর্ন অ্যাজ এ স্লেভ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দে হ্যাভ দ্য স্লেভ কারেক্টার, দে হ্যাভ দ্য স্লেভ মোরাল, দে ডোন্ট হ্যাভ এনি মোর স্ট্যান্ডার্ড আদার দ্যান স্লেভ। নো, এটাই তাদের কোয়ালিটি। দাসত্বের বাইরে, পা চাটা ছাড়া দাসত্বের বাইরে তাদের কোনো চরিত্র নাই। নো, আরেকটা আছে প্রচন্ড পরিমাণে লোভের বাইরে তাদের কাছে আর কোনো নীতিবোধ নাই। তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা তাদের নিজের জন্য রাজনীতি করে, তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করে। আপনি নিজে চিন্তা করে দেখেন, আরএফি ভাইয়ের বাংলাদেশে যাওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। না না, উনি আমার সাথে যা কথা হয়েছে যে কয়দিন, উনি যেভাবে বলছেন আমি বিশ্বাস করছি। উনি বের একটা সৎ লোক, স্ট্রেট চিন্তা করে। হ্যাঁ, উনি দেশকে ভালোবাসে, ওনার বৈষয়িক কোনো প্রয়োজন নাই। উনি মনে করছেন যে যদি তার যে কানেকশন নিয়ে যে দেশের কিছু করতে পারে। মামুন ভাই, আপনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে বেগম জিয়া এবং তারেক রহমান এদের সব অপকর্মের বেনিফিশিয়ারি তারা। কিন্তু আপনাকে আমি একটা কথা, এই কথাটা বলি, আমি একটা মামলা করতেছি ইদানিং। মামলাটার বিষয়বস্তু হলো বাংলাদেশে যেই লোকটা আমার কাছে মামলাটা নিয়ে আসছে, ওই লোকের বাবা বৃদ্ধ। তো আমেরিকা প্রবাসী সন্তান ওই বাবার কাছে টাকা পাঠাইতো এবং বাবা ওই টাকা দিয়ে যতটা পারছে সংসারের ভালো করছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল বাবা অসুস্থ হয়ে পড়ছে। তখন ওই বাবারে তার অন্য ছেলে মেয়েরা বইলা দিত, এই আমেরিকায় যে ছেলে আছে তারা বলতে টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠাও। এখন বাবা কোন রকম কথা বলতে পারে, ফোনে বলতে টাকা পাঠাও। আমেরিকার প্রবাসী সন্তান টাকা পাঠায় দিত, বাবা জানতেও না কয় টাকা পাঠাইছে এবং ওই টাকা কোন কাজে খরচ হচ্ছে। আমেরিকান প্রবাসী ছেলে শুধু টাকা পাঠাইতেই আছে, আর এই কুলাঙ্গার বেশ্যার বাচ্চা অন্যগুলায় এই টাকাগুলা খাইতো বৈশা বৈশা। এখন আমি আর আপনি তো দোষ দিতে পারি ওই বাবার, কারণ বাবা কইতো টাকা পাঠাও।
অসহায় হইয়া বলতো। আপনার কি মনে হয় না তারেক রহমান এবং খালেদা জিয়া তারা এখন দেশের রাজনীতি নিয়ে দেশপ্রেমের জন্য রাজনীতি করে না, এটা জাস্ট তারা ধৈর্য নিছে। ধর বিএনপি খালেদা জিয়া মনে করে যে আমার স্বামী কইরা গেছে, এখন এইটা থেকে যদি 2 পয়সা আসে আসুক, আমাদের যা পাওয়া পাইছি, আমি আমার জীবন সামনে ওরা যা করতেছে করুক। মানে সাবজেক্টটা কি ওনারা টায়ার্ড হইয়া এইভাবে গেছে, নাকি দলের এই ভারতপন্থী নেতারা তাদেরকে ইররিলেভেন্ট কইরা কোণঠাসা কইরা ফেলাইছে? আপনার কি মনে হয়? আসলে একটা খুব জটিল প্রশ্ন করছেন, তবুও এটা সহজভাবে উত্তর দিতে হয়। উনি 3 বার প্রাইম মিনিস্টার ছিলেন, এর আগে ফার্স্ট লেডিও ছিলেন উনি। আমি যতদূর জানি আমার সাথে তো 2 বার ইন্টারাকশন হয়েছিল সর্বদলীয় নেতা হিসেবে। খালেদা জিয়াকে কাছের থেকে দেখেছি, ওবায়দুর রহমান পাশে বসা ছিল, আমি আঙ্গুল নাড়ায় নাড়ায় আমি তাকে যেভাবে আমি বলছি তার চেহারা লাল হয়েছে। জীবনে বোধহয় কোনো ছাত্র নেতা তার সামনে বলে নাই। তো এখন আমানুল্লাহ আমানও বসা ছিল, আর আসাদ রিপনও বসা ছিল। মিটিং এর পরে দুইজনে আমার পিঠ চাপড়ায় বলছিল যে মোহন ভাই, আমরা তো চাকরি করি, আপনি তো খুব স্বাধীন, কেন একসাথে আমি বাকপার মেম্বার সেক্রেটারি এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, মানে বাকপার ছাত্রলীগের। তো আমি খুব কাছের থেকে অবজার্ভ করছি, এবং আমি অন্যভাবেও আমি ফ্যামিলি থেকে আমি চিনি এই পরিবারকে, বি চৌধুরীর মাধ্যমে আমার ভাই ওদের সাথে লিঙ্ক আপ ছিল, আমি জানি। এইটা বোঝার কোনো না, এটা হলো একটা লোভের ব্যাপার। এবং আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমি যখন নাকি এরশাদের আমলে 88-এ মানে ক্যামোফ্লেক্স করে দেশের দিকে বের হয়েছে, আমার নাম হুলিয়া ছিল, প্রায় 6.5 বছর একক আন্দোলন করার পরে আমি যখন 2002-এ যখন যাই খালেদা প্রাইম মিনিস্টার, তো এখন সেইখানে দ্বিতীয়বারের মতো আমি প্রেস কনফারেন্সে বলছিলাম আমি আবার গোপনে পালায় চলে আসছি। 2 দিন আগে প্রেস কনফারেন্স করছিলাম প্যারিসে। আমার বলতে বাধ্য হয়েছিল, আমি ইংলিশে প্রেস করবো, আমার টাইপ ছিল না, আমি একটা ল্যাঙ্গুয়েজ বলছিলাম খুব আলোড়িত, আজকে আবার বলতে ইচ্ছা করছে। 2টা লাইন আমি বলছিলাম, these 2 ladies are the godmothers of the godfathers. Who dares to pronounce their name? They are creating and breeding hundreds and thousands of terrorists. তো সেই সময় উপলব্ধি হয়েছিল। তা আজকে আমাকে যদি এভাবে প্রশ্ন করেন, আমি তো ওইটাই রিপিট করব। আমার খুব আন্তরিক ইচ্ছা যে খালেদা জিয়া দীর্ঘায়ু হোক, সুস্থ হোক, চাওয়া পাওয়ার কিছু নাই। তারেক জিয়া অসুস্থ হয়েছে, আপনি একদিন বলছেন, আমারও সিম্প্যাথি আছে, আমার দেশে কোনো বিকল্প নাই। তারপরেও যদি তারা এই সারাউন্ডিং যে আপনি অ্যানিমালস, ডেভিলস, এই ডেভিলস থেকে তারা যদি মুক্তি না করতে পারে, তাহলে তো বলবো হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার ছেলেকে বললো তুমি নেমে আসো, তো সে বলছে না আমার কিছু হবে না, আমি পাহাড়ে চূড়ায় থাকবো। তো ঠিক এরকমই তাদেরকে আর এখান থেকে বের করাও যাবে না, আর ওনারাও বোধহয় এখান থেকে বের হতে চায় না, বিকজ এখানে হলো ভাইস ভার্সা, এখানে তারা বেনিফিশিয়ারি। সাবজেক্টটা এই। এখন আপনি বলছেন যে ওনারা চায় না বা করতে পারে না। আমি আপনাকে আমি আপনাকে এবং আরিফি ভাইকে একটা $1 মিলিয়ন কোশ্চেন করি। আমরা সবাই বলি যে জেনারেল হাফিজকে এবং চুপ্পুকে ইউনূস সাহেব সরায় না কেন, এবং এই ফারুকি অন্যান্য কতগুলা আজাইরা উপদেষ্টা আছে ইউনূস সাহেব সরায় না কেন। এখন আমি আপনাকে যদি বলি যে যাদেরকে আপনি আমি সরানোর কথা বলছি, এরা সব ওয়াকারের অ্যাপয়েন্টি। ইউনূস স্যারের কাছে আসলে ক্ষমতা নাই তাদেরকে সরান। ইউনূস স্যার যদি আজকের বলে এদেরকে বাইর করো, ওইখানেও একটা আন্দোলন তৈরি হবে, পিটাপিটি তৈরি হবে, খুনাখুনি তৈরি হবে, যার জন্য ইউনূস স্যার ওই সাবজেক্টের উপরে খুব চিন্তা ভাবনা করে ধীরে ধীরে আগাইতেছে, এখনো পারতেছে না। এখন আমি যদি সেম লিমিটেশন বেগম জিয়া এবং তারেক রহমানের উপরে দেই, যে তারা চাইলেও এদেরকে এখন বাদ দিতে পারতেছে না, এটাকে আপনি কিভাবে রেসপন্ড করবেন? এইটা খুব সুন্দর কথা বলছেন। এই ব্যাপারে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই। এই ব্যাপারে তাদের প্রতি আমার সিম্প্যাথি আছে, যদি আই এম নট ক্লিয়ার, হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে আমি তাদেরকে একটু সিম্প্যাথি দেখতে চাই। ওকে, আরিফি ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, মানে আমরা বলছি যে তারেক বেগম জিয়া বা তারেক রহমান, এই আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন, আমি সালাউদ্দিন বলতে বিরক্ত লাগে, ওই যে বিএনপির শাওয়াত, তারপরে শিমুল বিশ্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদেরকে বাদ দেয় না কেন? গোরখুদ কাব্বাস বাদ দেয় না কেন? এখন যেমন আমরা বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের ওখানে এই সরকারে কতগুলো অযোগ্য নাদান শুয়োর ভারতীয় হারামজাদা আছে।
ইউনূস স্যার এটা জানেও, কিন্তু ইউনূস স্যার তাদেরকে সরাইতে পারতেছে না। এই জন্য তাকে অনেক ক্যালকুলেটিভ হয়ে সামনে আগাইতে হইতেছে। এখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং ডক্টর খলিলের কিছু লিমিটেশন আছে, এটা আমরা বোঝার চেষ্টা করতেছি। এখন আরিফি ভাই, আপনার কি মনে হয় না তারেক রহমান এবং বেগম জিয়ারও এই ধরনের কিছু লিমিটেশন আছে বা থাকতে পারে? আই থিংক সো। কিন্তু আমি আপনাকে একটা জিনিস টাচ করি, যে যখন যে দেশে পার্লামেন্ট থাকে না, মানে হাউসকে ভেঙে দেওয়া হয়, আন্ডার দ্য ল চুপ্পু শুড নট বি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অটোমেটিক্যালি কোলাপস করবে। ওয়াই হি ইজ দেয়ার আই হ্যাভ নো আইডিয়া। আরিফি ভাই, আপনাকে আমি একটু থামাই। আপনি একজন লেখাপড়া জানা মানুষ, মামুন ভাই আপনিও একজন লেখাপড়া জানা মানুষ। আপনাদের দুইজনকে আমি বলি, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার সে বলছে, একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা যেই মুহূর্তে কোলাপস করে ইন দ্য ফেস অফ এ রেভলিউশন অর আপরাইজিং অফ ইটস পিপল, ওই মুহূর্তে জনগণ যাকে মৌখিকভাবে নির্বাচিত করে, ইলেক্টেড না, ওই লেখার কথা বলে না, মৌখিকভাবে উরালি যাকে নির্বাচন করে, দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাজ সুপ্রিম অথরিটি। অ্যাবসলিউটলি। এই কথাটা আমার না, এই কথাটা কে বলছে? সক্রেটিস বলে না, এরিস্টটল বলছিল, প্লেটো বলছিল। এবং আপনি শুনলে অবাক হবেন, নাসার একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, তার নাম নীল গ্রাসি টাইসন। সে গণতন্ত্রকে ব্যাখ্যা করতে গিয়ে সেই কথাটা বলছে যে বিপ্লবের সামনে সংবিধান অচল, বিপ্লবের সামনে রাষ্ট্রের অন্যান্য অবকাঠামো অচল। এই বিপ্লব যাকে সিলেক্ট করে নেতা হিসাবে, হি হ্যাজ দ্যাট সুপ্রিম অথরিটি। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। আফটার দ্য ফল অফ রেজা শাহ পাহলভি ইন ইরান, ইরানে পাহলভির পতনের পরে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি প্যারিস থেকে ইরানে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট অ্যাবাউট কনস্টিটিউশন। আপনি কি জানেন খোমেনি কি বলছিল? হোয়াট কনস্টিটিউশন? বলছে কেন, মোসাদ্দেকের আমলে যে একটা কনস্টিটিউশন ছিল। আপনি কি জানেন খোমেনি কি বলছে? দ্যাট ইজ এ পিস অফ গার্বেজ। I am going to make a committee. That committee will produce a constitution. Then we are going to ratify it later on in the parliament. And that's what Ayatollah Ruhollah Khomeini in 1979, that's what he did. আর বাংলাদেশের এই চুতমারানি দেশে রেভলিউশন করার পরে সিলেক্ট করা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বেশ্যার ছেলে ওয়াকার বলে ৭২-এর সংবিধান, কিশোরগঞ্জের মাগির পোলা চুতমারানি ফজা বলে সংবিধান, এরশাদের বেশ্যা ছিল এক বেটি, তার জামাই চুপ্পু বঙ্গভবনে বৈশা বলে সংবিধান, বিএনপির সাউয়া বলে সংবিধান, আমির খসরু মাহমুদ বলে সংবিধান। এরা কি লেখাপড়া করে তারপরে ৭২-এর সংবিধানের কথা বলে আপনার বিপ্লব, নাকি লেখাপড়া করে বলে, নাকি ভারতের স্বার্থ সংরক্ষণের জন্য এই সংবিধানের কথা বলে? মিয়া আরিফি, ভারতের স্বার্থের জন্য। দ্যাটস দ্য অনলি রিজন দে আর ডুইং ইট ফর देयर ওন ইন্টারেস্ট। আপনি বলতে চাচ্ছেন ভারতের স্বার্থ এবং তাদের ব্যক্তি ইন্টারেস্ট, এই জন্য তারা পুরানো সংবিধান? Absolutely. And everybody knows that it's open and clear. It's a crystal clear. There is no doubt inside. Nothing. It's clear. Okay. আরিফি ভাই, এক সেকেন্ড আমি আপনার কাছে ব্যাক করব। মামুন ভাই, আমি আপনাকে ইরানের যেই কথাটা বললাম এবং জেমস উইলফোর্ড গার্নারের যেই ব্যাখ্যাটা দিলাম সংবিধান সংক্রান্ত ব্যাপারে, আপনি কি আমার কথাটাকে চ্যালেঞ্জ করবেন, নাকি আমার এই ইনফরমেশনটার সাথে আপনি একমত হবেন? এখানে চ্যালেঞ্জ করার কিছু নাই, শুধু একটাই কথা বলবো, অ্যাড করব যে সংবিধান জন্ম নেয় কোথায়? পার্লামেন্টে তো, নাকি ফুটপাতে? পার্লামেন্টে না। পৃথিবীর ইতিহাসে, মডার্ন ইতিহাসে পার্লামেন্টটা পুরাটাই পালা হয়ে গেছে গা, পার্লামেন্ট দখল হয়ে গেছে গা।
আর যেখানে ওই পার্লামেন্টের যে আছে মানে ফেরাউনিক ক্ষমতা আছে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর ভবন দখল হয়ে গেছে গা। এর চেয়ে বড় বিপ্লব, এত খাঁটি বিপ্লব পৃথিবীর ইতিহাসে নাই। এবং একটা কথা না বললেই হয়, এই ডিরেকশন প্রবাসী সরকার থেকে একমাত্র আমি দিয়েছিলাম, নিজের কথা না বললেই নয়, আর কেউ দেয় নাই, কেউ দেয় না। বহুত ভিডিও তো আছে কাজে এইটা এখানে এই কারণে রেলিভেন্ট না। তারপরেও সাধারণ ছাত্ররা এবং আপনি অনেক আগে স্টেট ডিপার্টমেন্টে ইউনুস সাহেবের প্রস্তাব করছেন, আমরাও বাইরে থেকে শুনতেছি তার ব্যাপারে, কেন একটা নিরপেক্ষ একটা লিডার দরকার। তো সেইখানে উনি হলো বিপ্লবের প্রোডাক্ট আমি বলবো। তো কাজে তার প্রতি আমরা আস্থা রাখছি। এপ্রিল মাসে আপনারই শোতে ম্যাডাম নিরাজ ছিলেন, আমি বলছিলাম, একটা ঘোষণা দিয়েছিলাম যে ওনাকে আমরা সমর্থক কমিটি করব, সমর্থক গোষ্ঠী, ইন্টারন্যাশনাল জাতীয় কমিটি, সেটা নিয়ে আমরা কিছু কাজ আগাইছি, এখনো পুরো হয় নাই। আপনারাও থাকবেন। আপনি যে কথাটা বলছেন, এই যে ভারতীয় ররা সংবিধান, সংবিধান ডাক্তার কামাল হোসেন বলছেন, আরে কিসের সংবিধান? এই সংবিধান তো ডাক্তার কামাল হোসেন ট্রু কপি করে নিয়ে আসলো রদ থেকে। এবং কোন পৃথিবীর কোন দেশে প্রথম লেকচারে সংবিধান পাস হয় না, প্রথম পড়ে, তারপর একটার পর একটা হয়, ডিবেট হয়, আর প্রথমে পাস হয়ে গেছে। এইগুলো হলো হাসিনা বিধান কিংবা যেই এক্স বিধান, ওয়াই বিধান, এইগুলো কোনো দাম নাই। এখন বিপ্লব হয়ে গেছে, এখন রাষ্ট্রকে রিফর্ম করবা, রিবিল্ডিং করবো, প্রথমে বিচার হবে, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, এটাই হলো মূল কথা। এখন প্রবাসী বাঙালি ইউরোপ আমেরিকায় যারা আছে, যারা আপনাদের মতো লোক আছে, আরিফি লোক আছে, তারা সবাই বাংলাদেশ সন্তান, নতুন করে করতে চাই, ইউনুস সাহেবকে সামনে রাখতে চাই। ওকে, আর এদের বিরুদ্ধে আমাদের জি আরিফি ভাই, আপনার কাছে আপনি এই কথাটা বলতে গেছিলেন যে একটা বিপ্লবের পরে চুপ্পুর ক্ষমতায় থাকার কোনো লেজিটিমেসি নাই, তার ওখানে থাকার কথা না। এবং রাইট ওয়েতে এখন এই চুপ্পুকে বসায় রাখছে কে জানেন? বিএনপির সাউয়া। চুপ্পুকে বসায় রাখছে কে জানেন? গোরখোদক আব্বাস। চুপ্পুকে বসায় রাখছে আমির খসরু মাহমুদ। চুপ্পুকে বসায় রাখছে তারেক রহমান। চুপ্পুরে বসায় রাখছে বেগম জিয়া। চুপ্পুরে বসায় রাখছে বিএনপির ভারতপন্থী চুতমা রানী খানকি মাগিরা বসায় রাখছে। এরা যদি তাকে বসায় রাখে, এরা কি আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বে বিশ্বাস করে না তাদের ব্যক্তি স্বার্থকে বিশ্বাস করে? আরেফি ভাই, ব্যক্তি স্বার্থ। They don't love the country. They love power and money. That's it. Nothing else. Exactly. আরেফি ভাই, একটা কথা বলি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গুম করছে, খুন করছে, ধর্ষণ করছে, ডাকাতি করছে, ব্যাংক লুট করছে। এখন প্রত্যেকদিন মামলা হইতেছে হাসিনার বিরুদ্ধে, প্রত্যেকদিন মামলা হইতেছে হাসিনার পোলার বিরুদ্ধে, বইনের বিরুদ্ধে। আচ্ছা, এই মুহূর্তে সরকারের না থাইকা বিএনপির যত লোকজন চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, গুম করতেছে, খুন করতেছে, আচ্ছা, এই জন্য তারেক জিয়ার বিরুদ্ধে বা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার কথা না? Of course. এটা যদি কেউ মামলা করে, এটা কি অন্যায় হবে? Absolutely not. And that's the right thing to do because they are the top of the leader, chairperson, এবং খালেদা তারেক জিয়া is the next one on line. Because they have to do it. আরে কি ভাই, 2-3 দিন আগে পুরান ঢাকায় ভাঙ্গারি ব্যবসা করতে একটা লোক, অসহায় লোক, দিনমজুর, তার কাছে বিএনপির যুব দলের আর ছাত্র দলের এরা ওই যে ইশরাক নামে যেই লোক আপনার সাথে প্রেস কনফারেন্সে বসেছিল, ইশরাকের লোক, তারা ওই লোকটার কাছে চাঁদা চাইছে, ওই লোকটা চাঁদা দেয় নাই, এই জন্য তাকে পিটাইয়া পাথর মাইরা তাকে মাইরা ফেলাইছে। আমি দেখাই, মারার আমি উৎসবটা দেখাই, নন দিচ্ছে। এবং ওই যে কাশেমকে যুব দলে এসে কাশেমের যে বাসার থেকে ইমদুকে যে গ্রেফতার করা কইরা এরশাদ আসছিল, আমার মনে হয় ওয়াকার ওইরকম খেলা খেলতেছে, এরকম আরো 3-4টা ঘটাইলেই মানুষ বলবে না 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 বিএনপির সাথে দরকার নাই, দেশে আইন শৃঙ্খলা ব্যর্থ হয়েছে, এখন ওয়াকার সাথে এইসব রর প্ল্যানিং খেলতেছে। এটা আমি 2 দিন থেকে চিন্তা করতেছি সেই দিকে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আরেফি ভাই, মামুন ভাইয়ের কথাটাকে ফেলে দেওয়ার জায়গা নাই। মামুন ভাই মনে করে এ ধরনের হত্যাকাণ্ড ওয়াকার করাচ্ছে, এ ধরনের হত্যাকাণ্ড রয়্যাল লোকজনরা করাচ্ছে, এ ধরনের হত্যাকাণ্ড ইশরাক করাচ্ছে, বিএনপির সাউয়া করাচ্ছে, আমির খসরু মাহমুদ করাচ্ছে, গয়েশ্বর করাচ্ছে, নিপুণ রায় চৌধুরী করাচ্ছে, গোরখোদক আব্বাস করাচ্ছে একটা কারণে, বিএনপির রেপুটেশনকে ম্যাসাকার করে দাও,
এবং প্রমাণ করো যে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের যোগ্য না। আপনার কাছে এটা মনে হয় কিনা? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের রেপুটেশনটাকে নষ্ট করার জন্য, তাদেরকে আইসোলেটেড করে দেওয়ার জন্য, দ্যাটস দ্য মেইন রিজন দে আর ডুইং ইট। দিস ইজ দ্য মেইন রিজন ফর দেয়ার ওন ইন্টারেস্ট, বিকজ দে ওয়ান্টস টু গো টু পাওয়ার, দে ওয়ান্টস টু রান দ্য বিএনপি। They don't want Khaleda Zia and Tarek Zia in BNP at all. It is clear. আপনার কাছে মনে হয় না যে অ্যাডভোকেট মামুন যে কথাটা বলছে, এ ধরনের আর 10টা মার্ডার যদি করায় তাহলে তো বিএনপির নেতৃত্ব বলতে আর কোনো কিছু থাকে না? No, absolutely not. General public to support it will create the public sentiment that after we got the revelation after 16 years almost, students they lost their life. There's so many kids are injured. They could not even support their family. And after 11 months, not even a year, we got this. That is not acceptable. Okay. That is acceptable at all to anybody. Okay. And there are people behind it, and RAW means BNP, RAW, Walker, of course, Chuppu. They are involved. They are doing it just to damage our country, damage our reputation and everything. ওকে মামুন ভাই, আমি কি এই হত্যাকাণ্ডটাকে ওই যে লগি বৈঠা দিয়া যে লোকজন মেরেছে, আমি ওই লগি বৈঠা এবং পাথর দিয়ে মারা, আমি কি কম্পেয়ার করতে পারি? এক্স্যাক্টলি, আমি তো এটা লাইভ ভিডিও দেখেছি, আমার কাছে আছে, যে কি করে মারতেছে, কি করে লাফাচ্ছে একেবারে। আপনি তো স্টিল ছবি দেখাইলেন, লাইভ ছবি দেখেছি আমি। আজকে সকালে কয়েকবার দেখে আমি তাকাইতে পারি নাই, আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করি নাই, যার সে অসুস্থ হয়ে যাবে। একেবারে তার চেয়েও জঘন্য, লগি বৈঠে যে লাফাচ্ছে, মনে হয় একই জায়গা থেকে এই ডিরেকশন দেওয়া হয়েছে, তোরা এইভাবে করবি, এইভাবে করবি, এইভাবে করবি, শত শত লোকের সামনে, শত শত লোকের সামনে। হ্যাঁ, মামুন ভাই, আমি যদি বলি যারা এই কাজটা করেছে, এরা ওয়াকারের ইন্ধনে করেছে, এরা ইশাকের ইন্ধনে করাইছে, এরা সালাউদ্দিনের বিএনপি শাহুয়া সালাউদ্দিন অথবা গোরখদক আব্বাস, এদের আব্দুল ওয়াল মিন্টু এই হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত। মানে আমি যদি এভাবে বলি খুব কি অন্যায় হবে? না না, অন্যায় হবে না। আপনি খুব ভালো পয়েন্ট ধরছেন। এবং তারা স্লোগান দিয়েছিল ইশাক ভাই জিন্দাবাদ। ইশাক ভাই এখানে বলছে, শোনেন 73 তে যখন ডাকসুর ব্যালট বক্স হাইজ্যাক করছিল ডক্টর কামাল, শেখ কামালরা, তখন সবাই জানতো যে জাসদ ছাত্রলীগের যে কি নাম, আমার সাথে ভালো পরিচিত, মারা গেছে আমেরিকায়, তো উনি জিতছিল। মাহবুব ভাই জিতছিল। তো তখন ব্যালট বক্স হাইজ্যাক করে শেখ কামাল, রাইট, আমি প্রধান ব্যক্তি শফিকুল প্রথম তখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল, লাইট অফ করে হাইজ্যাক করে তারপর স্লোগান দিছিল আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, যাতে সবাই বুঝে হাইজ্যাক করছে জাসদরা, জাসদ জিতার কথা। আমার মনে হয় এদেরকে প্ল্যান করে বলে তোরা মারবি আর স্লোগান দিবি ইশরাক ভাই জিন্দাবাদ, যাতে মানুষ বুঝে এটা বিএনপি করছে। এটা একটা নাটক, এটাকে স্ক্রিপ্ট রাইটিং করা হয়েছে ভাই। ওকে, এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আচ্ছা, আরেকটা কথা, বেগম জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে কাউকে দেখা করতে দেওয়া হয় না। তারেক রহমানের সাথে দেখা করতে গেলে কয়সর এবং সানি 25,000 পাউন্ড কইরা চায়, 25,000 পাউন্ড দিতে হবে তারেক রহমানের লগে দেখা করতে। আর বেগম জিয়ার দরজাটা আটকায় রাখছে আরেফি ভাই, আপনার ক্লাসমেট শিমুল বিশ্বাস। আসলে ব্যবস্থাটা কি? ওনার সাথে কাউকে দেখা করতে দেওয়া হয় না, ওনার সাথে কথা বলতে দেওয়া হয় না। এটা কি ওয়াকারের মদতে, না নিজ ইচ্ছায়, না ভারতের রয়ের নিয়ন্ত্রণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় both, because Walker is also raw agent. That's clear. They're all working together. Absolutely. That's why they're doing it. এবং it's so painful. The BNP upper level log, those who does not support the raw, nobody can go and see Khaleda Zia. They tried so hard. Shimul Bishop, one word, no. That's it. They tried very hard. Till today, they've been trying to see her, meet her how she's doing in person. Shimul Bishop says no. Nobody is allowed to come and bother her. Okay, মামুন ভাই, আপনার কি মনে হয় এই যে তারেক রহমানের লগে দেখা করতে গেলে 25,000 পাউন্ড লাগবে, তাকে ঢুকতে দিবে না, এবং আপনি যদি রয়ের অপারেটিভ, রয়ের অনুগত না হন, ভারতের অনুগত না হন, আপনি দেখা করতে পারবেন না। দুইটা কন্ডিশন তারেক রহমানের লগে দেখা করতে, 25,000 পাউন্ড এবং
ভারতের প্রতি আনুগত্য। এর বাইরে তারেক রহমানের লগে দেখা করতে দিবে না। কে দেখা করতে দিবে না? সানি দিবে না, কয়সর দিবে না, মালেক দিবে না, এবং তার পরিবারের লোকজনরা তারেক রহমানের লগে দেখা করতে দিবে না, নাম্বার ওয়ান। আর বেগম জিয়ার লগে দেখা করতে দিবে না শিমুল বিশ্বাস ঘরের সামনে, গোরখোদক আব্বাসের বউ ঘরের সামনে, খায়রুল কবির খোকনের বউ ঘরের সামনে, মির্জা ফাক ঘরের সামনে, গোরখোদক আব্বাস ঘরের সামনে, বিএনপির সাউয়া ঘরের সামনে, আব্দুল্লাহ মিন্টু ঘরের সামনে দেখা করতে দিবে না। এখন এটা কি বেগম জিয়া মাইনা নিছে নাকি ওয়াকার জোর কইরা এবং র জোর কইরা এটা ইম্পোজ করছে? ওই শেষেরটা যেটা বললেন, দুটার মধ্যে যেটা নাকি যৌক্তিক শেষেরটা, এটা একেবারে ওয়াকারকে দিয়ে র করাচ্ছে। যেমন আপনি বললেন যে প্রথম দিকে খালেদা জিয়া রাজি হয়েছিল যে জিয়ার মামলাটাই করবে, পরবর্তীতেই যাতে কথা বলে উনি সরে গেছেন। আমি আপনার পুরো আমি তো সব শোগুলো দেখি, যেটা আমি পার্টিসিপেট না করলেও দেখি, ওইটাই হলো পয়েন্ট। এখন তারা যেরকম বন্দি দশায় আছে, অসহায়ত্ব আছে, তাদের দোষ যাই থাকুক না কেন, এইখানে বেনিফিটটা দিতে হবে। এই জায়গায় আমাদের যা করণীয় হয় সেটা হলো ওয়াকার এন্ড চুপ্পু এবং এই গমদেরকে চিহ্নিত করতে হবে রল লোক। এবং আপনি যেভাবে বলছেন আরো 10 গুণ ভাবে যদি নাও বলে, আপনার চেয়ে যদি একটু লো প্রোফাইলেও যদি বাংলাদেশে কোন পলিটিশিয়ান যদি বলতো এই যে 37টা দল বিএনপির পিছনে ধরে যে মন্ত্রী এমপি হওয়ার ডালপালে আছে, হ্যাঁ আমার সাথে সবাই যোগাযোগ আছে, এই সাইফুল হক বলেন, এই যে ছাত্রদের ইয়াংদের, হ্যাঁ, তো এখন এরাও টু শব্দ করে না আপনার ওয়াকারের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে টু শব্দ করে না, আওয়ামী বামরা তো করবেই না। তাহলে দেশের অবস্থা কোথায় গেল? দেশের অবস্থা কোথায় গেল? আমাকে আরেকটা কাজ, মঈন যখন পাথর দিয়া ওই লোকটাকে আঘাত করতেছিল, তখন পাশের থেকে একজন বলছে ও তো মারা যাবে। না, ও লোকটা তুই পাথর মারলে লোকটা তো মারা যাবে। তখন যে পাথর মারে মঈন, সে বলছে আব্বাস ভাইরে খবর দে, সে সামলায় নিবে। চিন্তা কর, তাহলে এটা তো প্রমাণ। বলছে আব্বাস ভাইরে খবর দে, উনি সামলায় নিবে। শোনে, আজকে যেহেতু আজকে একজনের সাথে কথা হচ্ছিল বাংলাদেশে 1-1.5 ঘন্টা, যে আমি একটা প্রোগ্রাম দিব, ডেটটা আমি বলি নাই, এখন আপনাকে বলেই ফেলাই। আগামী 3 তারিখ, আজকে যারা যারা জ্যাকব মিল্টনের শোটা দেখছেন তারা শুনুন, আগামী মাসে অগাস্টে 3 তারিখে আমরা ছাত্র শ্রমিক সিপাহী সংহতি দিবস পালন করব। সেই দিন যে 3 তারিখ অগাস্টে, যেখানে সিপাহীরা যদি 3 তারিখে যদি জনগণের সাথে একত্র পোষণ না করতো, তাইলে এই বিপ্লব হতো না। এবং এইখানে বলতেছি, সেই দিকে যেসব পিএনজি যেসব নেতা করেছে, ব্রিগেডিয়ার থেকে যারা শুরু করে যারা যারা আপনার সাথে আছে, তাদেরকেও বলছি আপনারা সেই দিন ক্যান্টনমেন্ট ঘেরাও করো। এবং সেই দিনই হবে শেষ দিন, যেসব জুনিয়র অফিসাররা এবং যেসব